এই গল্পটি হল দৈত্য দম্ভকাসুর এবং মহান রাজা বিক্রমাদিত্যর। দম্ভকাসুর ছিল এমন এক দৈত্য যে যুবতী ও সুন্দরী মেয়েদের ধরে তার গুহায় নিয়ে যেত। সেখানে তাদের নিয়ে খেলা করত, আর যখন তার মন ভরে যেত তখন তাদের জীবনলীলা শেষ করে দিত। সে যে রাজ্যেই যেত ত্রাহি ত্রাহি অবস্থা করে দিত। কোনো রাজা বা বীরযোদ্ধা তাকে কিছু করতে পারত না, কারণ দম্ভকাসুরকে দেবতারা এমন এক বর দিয়েছিল যে তাকে বলের দ্বারা নয়, বুদ্ধির দ্বারা হত্যা করা যাবে। যে কেউ তাকে বল প্রয়োগে মারার চেষ্টা করত সে পাথর হয়ে যেত। দম্ভকাসুরের মৃত্যুর রহস্য লুকানো ছিল তার 7টি ধাঁধার মধ্যে, অর্থাৎ 7টি প্রশ্নে। কিন্তু যে রাজা বা বীর তার সঙ্গে যুদ্ধ করত তারা এই রহস্য জানত না। এই জন্য কেউ যখন তার পাপ থেকে বিরক্ত হয়ে তার উপর আক্রমণ করত তখন দেবতার বর অনুযায়ী সে পাথর হয়ে যেত। সর্বত্র দম্ভকাসুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পাথর হয়ে যাওয়ার ভয়ে কেউ তাকে থামানোর চেষ্টা করত না। তবে বলা হয়, যখন পাপের পাত্র ভরে যায় তখন তার ফেটে যাওয়ার সময়ও আসে। সব জায়গায় অত্যাচার চালিয়ে একদিন দম্ভকাসুর উজ্জয়িন নগরীর দিকে রওনা হয়। উজ্জয়িনে তখন রাজত্ব করতেন মহান রাজা বিক্রমাদিত্য। তিনি শুধু বলশালী ছিলেন না, তিনি অত্যন্ত বুদ্ধিমানও ছিলেন। সব ধরনের কৌশলে তিনি পারদর্শী ছিলেন। ওই সময় উজ্জয়িনে এক ধনী সাহু বসবাস করতেন। তার 2 ছেলে ছিল। বড় ছেলের নাম মহেন্দ্র আর ছোট ছেলের নাম ছিল লক্ষণ। বড় ছেলের বিয়ে সাহুকার করেছিলেন, কিন্তু ছোট ছেলের বিয়ে হওয়ার আগেই তিনি মারা যান। বাবার মৃত্যুর পর ব্যবসা ও সংসারের সমস্ত দায়িত্ব 2 ভাইয়ের উপর পড়ে। তারা মন দিয়ে ব্যবসা সামলাতে শুরু করে। প্রতিদিন কাজ শেষে যখন তারা বাড়ি ফিরত তখন মহেন্দ্রের স্ত্রী দরজার কাছে দাঁড়িয়ে থাকত। তিনি ডান হাতে জলভরা লোটায় স্বামীকে পানি দিতেন আর বাঁ হাতে লক্ষণকে। একদিন লক্ষণ ভাবল, ভাবি প্রতিদিন আমাকে বাঁ হাতে পানি দেন, আজ আমি ডান হাতে দেওয়া পানি খাব। সন্ধ্যায় 2 ভাই কাজ থেকে ফিরল। লক্ষণ তার জায়গা বদলে বড় ভাইয়ের জায়গায় দাঁড়ালো আর বড় ভাই তার জায়গায়। ভাবি যখন পানি দিতে এলেন তখন তিনি হাতের উপর হাত ঘুরিয়ে ডান হাতে থাকা লোটা স্বামীকে দিলেন আর বাঁ হাতে থাকা লোটা লক্ষণকে। এ দেখে লক্ষণ বলল, ভাবি আজ আমি দাদার জায়গায় দাঁড়িয়েছিলাম যাতে ডান হাতে দেওয়া পানি খেতে পারি, কিন্তু আপনি আবারও আমাকে বাঁ হাতেই দিলেন। বলুন তো এমন কেন করলেন? লক্ষণের কথা শুনে ভাবি বললেন, যদি তুমি ডান হাতে দেওয়া পানি খেতে চাও তাহলে তুমিও নিজের জন্য এমন কাউকে নিয়ে এসো যে তোমায় ডান হাতে পানি দেবে। ভাবির কথা লক্ষণের মনে গেঁথে গেল। সে পানি না খেয়েই বলল, এই নিন আপনার লোটার পানি, আমি চলে যাচ্ছি। আর আমি তখনই ফিরব যখন এমন কাউকে নিয়ে আসব যে আমায় ডান হাতে পানি দেবে, না হলে আর নিজের মুখ দেখাব না। এত বলেই লক্ষণ সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো এবং রওনা দিল। এটা দেখে তার বড় ভাই মহেন্দ্র অনেক চেষ্টা করেছিল তাকে থামাতে, কিন্তু সে কিছুতেই রাজি হল না। সে বলল, না দাদা, এখন আমি তখনই ফিরে আসব যখন আমার যোগ্য স্ত্রীকে খুঁজে পাব। এ কথা বলে সে বাড়ি ছেড়ে রওনা হয়ে গেল। চলতে চলতে সে তার শহর থেকে অনেক দূরে পৌঁছায় কাঞ্চীপুরম নামে একটি শহরে। কাঞ্চীপুরমের রাজা চন্দ্রসেন ছিলেন একজন ধর্মপরায়ণ ব্যক্তি। তার রাজ্যে সর্বত্র শান্তি ও সুস্থিরতা বিরাজ করত, তবে তবুও রাজা সবসময় দুঃখিত থাকতেন। রাজার এই দুঃখের কারণ ছিল তার যুবতী কন্যা চন্দ্রকলার স্বাস্থ্য। চন্দ্রকলা দেখতে যেমন অপূর্ব সুন্দরী ছিলেন, তেমনি তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন, যার ফলে রাজকুমারী সর্বদা অচেতন থাকতেন। রাজা অনেক কবিরাজ ও বৈদ্য নিযুক্ত করেছিলেন কন্যাকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু কেউই সফল হতে পারেনি। রোগ নিরাময় তো দূরের কথা, তারা চন্দ্রকলার রোগটাই খুঁজে বের করতে পারছিল না। রাজা সর্বদা এই চিন্তায় ভুগতেন, তার মেয়ের কি হবে। সব ধরনের চিকিৎসা, পূজাপাঠ, তন্ত্রমন্ত্র করে যখন কোনো লাভ হল না, তখন রাজা সারা রাজ্যে ঘোষণা দিলেন, যে ব্যক্তি আমার মেয়েকে সুস্থ করবে আমি তার সঙ্গেই রাজকুমারী চন্দ্রকলার বিয়ে দেব এবং আমার অর্ধেক রাজ্যও তাকে দিয়ে দেব। লক্ষণ যখন রাজ্যের রাজধানীতে পৌঁছায় সে দেখে চারদিকে রাজকুমারীর অসুস্থতা ও রাজার ঘোষণার কথা নিয়ে আলোচনা চলছে। রাজ্যের প্রতিটি মানুষ এই বিষয়ে কথা বলছে। লক্ষণ এক ব্যক্তির কাছে সব জানতে চায়। সেই ব্যক্তি তাকে রাজকুমারীর অসুস্থতা এবং রাজার ঘোষণার পুরো ঘটনা জানায়। সব কথা শুনে লক্ষণ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ভাবতে থাকে। তারপর কিছু চিন্তা করে সে রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। আসলে এক জীবন্ত সাপ রাজকুমারীর পেটে বাসা বেঁধেছিল। সেই সাপ রাজকুমারীকে নিজের কবজায় রেখে দিয়েছিল।
রাতের সে কিছু সময়ের জন্য রাজকুমারীর মুখ দিয়ে বেরিয়ে বনের দিকে চলে যেত এবং ভোর হওয়ার আগেই আবার তার শরীরের ভেতরে ঢুকে যেত। রাজকুমারী নিজেই জানতেন না তার শরীরের মধ্যে একটি সাপ বাস করছে। অজান্তেই সে পুরোপুরি সেই সাপের অধীন হয়ে পড়েছিল। রাজপ্রাসাদে কেউই জানত না যে রাজকুমারীর শরীরে একটি 7 ফুট লম্বা সাপ বাস করছে। সবাই ভাবত, কে জানে রাজকুমারীর কি রোগ হয়েছে, যার কারণে তিনি সবসময় অচেতন অবস্থায় থাকেন। সবচেয়ে বড় বড় বৈদ্য ও হাকিমরাও এই রোগের কারণ খুঁজে বের করতে পারেনি। লক্ষণ যখন রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করল, তখন সে দেখল অনেক বৈদ্য ও হাকিম রাজকুমারীকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এক কোণায় দাঁড়িয়ে চুপচাপ লক্ষণ এই পুরো ঘটনা দেখছিল। সন্ধ্যা হতেই একে একে সবাই সেখান থেকে চলে গেল। তখন লক্ষণ রাজমন্ত্রীর কাছে গিয়ে বলল, মন্ত্রী মহাশয়, সবাই চেষ্টা করে ফেলেছেন, এবার একবার আমাকেও সুযোগ দিন। লক্ষণের কথা শুনে মন্ত্রী তাকে নিয়ে রাজার কাছে গেল এবং লক্ষণের প্রস্তাব রাজাকে জানাল। চারদিকে হতাশ হয়ে পড়া রাজা একটু নিরুৎসাহিত হয়ে লক্ষণের দিকে তাকালেন এবং দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন, বলতো তুমি আমার মেয়ের চিকিৎসা কিভাবে করবে? লক্ষণ রাজাকে প্রণাম করে বলল, মহারাজ, আমাকে একটি রাত রাজকুমারীর সঙ্গে থাকার অনুমতি দিন, তাহলেই আমি সঠিকভাবে কিছু সিদ্ধান্তে পৌঁছাতে পারব। আর একটি অনুরোধ, আমি চাই একেবারে একান্তে রাজকুমারীর সঙ্গে থাকতে, তবেই আমি মন দিয়ে রাজকুমারীর রোগের আসল কারণ বুঝতে পারব। লক্ষণের আত্মবিশ্বাসে ভরা কথাগুলো রাজার মনে এক ক্ষীণ আশা জাগিয়ে তুলল। রাজা তাকে রাজকুমারীর সঙ্গে এক রাতে একাকী থাকার অনুমতি দিলেন। রাজা অনুমতি দেওয়ার পর লক্ষণ রাজকুমারীর কক্ষে প্রবেশ করল এবং কিছুটা দূরে একেবারে চুপচাপ বসে তাকে লক্ষ্য করতে লাগল। রাত ঠিক 1-2টা বাজলে অচেতন অবস্থায় শুয়ে থাকা রাজকুমারীর মুখ দিয়ে একটি সাপ বেরিয়ে এল এবং প্রাসাদের চৌহদ্দি পেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল। এই দৃশ্য দেখে লক্ষণ হতবাক হয়ে গেল, কিন্তু একদম নড়ল না, চুপচাপ বসে রইল। রাতের শেষ প্রহর শেষ হওয়ার আগে সেই সাপটি আবার ফিরে এল এবং রাজকুমারীর মুখ দিয়ে তার শরীরের ভেতরে প্রবেশ করে গেল। লক্ষণ নিঃশ্বাস আটকে বসে এই পুরো দৃশ্য দেখল। সবকিছু দেখে তার বুঝতে বাকি রইল না, রাজকুমারীর সব সমস্যার মূল এই সাপটাই। সকালে রাজা চন্দ্রসেন উৎকণ্ঠা ও ভয় মিশ্রিত আবেগ নিয়ে বড় বড় পা ফেলে মন্ত্রীর সঙ্গে রাজকুমারীর কক্ষে এলেন এবং অধীরভাবে লক্ষণকে জিজ্ঞেস করলেন, বলো ছেলে, তুমি কি সিদ্ধান্তে পৌঁছালে? আমার মেয়ে কি সেরে উঠবে? লক্ষণ বলল, মহারাজ, আমি রাজকুমারীর রোগের কারণ বুঝতে পেরেছি। ঈশ্বর ইচ্ছা করলে তিনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। আমাকে আরেকটি রাত সময় দিন, আর আমার জন্য একটি ধারালো তলোয়ার এবং কাদায় ভর্তি বড় একটা বালতির ব্যবস্থা করুন। লক্ষণের কথা শুনে রাজা অনেকটাই শান্তি অনুভব করলেন। তিনি মন্ত্রীকে নির্দেশ দিলেন, লক্ষণের চাওয়া সমস্ত জিনিস যেন তাকে দিয়ে দেওয়া হয়। এখন সবাই অপেক্ষা করছিল শুধুমাত্র রাতের, যে রাতে লক্ষণ রাজকুমারীকে সাপের কবল থেকে মুক্ত করবে। লক্ষণও সেই রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। সেই রাত, সেই মুহূর্তের জন্য সে পুরো প্রস্তুত ছিল। তার হাতে ছিল ধারালো তলোয়ার, চোখ ছিল রাজকুমারীর দিকে স্থির, আর সে তার থেকে কিছু দূরে বসে রইল, প্রস্তুত, সাহসী, নির্ভীক। যেই মুহূর্তে রাজপ্রাসাদের ঘড়িতে রাত 1-2টা বাজল, ঠিক সেই সময় ফোঁস ফোঁস শব্দ করে সাপটি রাজকুমারীর মুখ দিয়ে বেরিয়ে এল। তারই অপেক্ষায় থাকা লক্ষণ তৎক্ষণাৎ ধারালো তলোয়ার দিয়ে এমনভাবে আঘাত করল যে সাপটি সঙ্গে সঙ্গেই দুটুকরো হয়ে মাটিতে লুটিয়ে পড়ল।